সেরি কি এটা তোর বুঝানোর দরকার আছে? বুঝবা কি মধু মধু সেরি কি মধু নাকি? আমি কোলবালিশ ঘৃণা করি। মানে কবে, বিয়ের পরে নাকি বিয়ের আগে? ও ইনফ্যাক্ট আসলে আমি আমার ক্লোজ ফ্রেন্ডদেরকে মানে অনেক দিন পরে রাস্তায় দেখা হইলো, আরে মা বোনদের পাশে আছি, কাউন্সিলর পদে এরকম ফেমিনিস্ট। ফেমিনিস্ট। আমি যত শোতে এই পর্যন্ত উপস্থিত হয়েছি তার মধ্যে সবচেয়ে অভিনব। To my very dear audience, welcome to your favorite Skidoo presents What is Show! আজকে ফাড়াফাড়ি একটা অডিয়েন্স এবং আমাদের একটা ফাড়াফাড়ি এপিসোড ইজ প্ল্যান ফর ইউ গাইজ। এবং দেখতে পাচ্ছি যে অনেক কালার আজকে আমাদের অডিয়েন্সে, এক একজন এক এক কালারের ড্রেস, এক একজন এক এক চিন্তায় মগ্ন, এক একজন এক এক এক্সপেকটেশনে আছে, রাইট? এক একজন এক একজনের মতো, তুমি তোমার মতো, আমি আমার মতো। এই যে আমাদের জীবনে আমরা অনেক কিছুর পিছনে আসলে চক্কর খাই, ঘুরি। কেউ চক্কর খায় প্রেমের টানে, কেউ চক্কর খায় টাকার পেছনে, আর কারো চক্করের কোনো নামগন্ধ নাই। বাট আসল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই যে আমি আমার মতো থাকতে পারার যে ব্যাপারটা, এটার মধ্যে একটা আরাম আছে। এই আরামটা আরো বেশি হয়ে যায় যখন তোমাদের কাছে একটা ভালো পার্টনার লাগে। জাস্ট লাইক ওয়াটাশোর একটা সুন্দর পার্টনার আছে, হুইচ ইজ কল্ড স্কিডো। সবাই জোর একটা তালি দাও স্কিডোর জন্য। তোমরা সবাই স্কিডো অ্যাপে যাবা এবং গিয়ে তোমার মতো একটা ডিল চুজ করে ফেলবা, বি ইট ইন্টারনেট অর কল রেট অথবা হোয়াট এভার অফার ইউ নিড ফ্রম দ্য পার্টনার্স। নাও স্পিকিং অফ চক্কর, আজকে আমাদের এপিসোডে এমন তিনজন গেস্টকে আমরা নিয়ে এসেছি যারা বাংলাদেশে এমন একটা চক্করের ঘূর্ণিঝড় শুরু করলো যে এই চক্করে পড়ে কেউ আর বের হতে পারতেছে না। কেউ সিনেমা হলে ঢুকতেছে এক চক্করে, কিন্তু বের হচ্ছে আরো চক্করে। তারা সবসময় বলতেছে আমরা কারোর সাথে টক্করে নাই, আমরা আছি চক্করে। আর অ্যাপারেন্টলি এই চক্করকে দর্শকরা, অডিয়েন্সরা অনেক বেশি ভালোবাসা দেখিয়েছে এবং সেই ভালোবাসার একটা বহিঃপ্রকাশ হিসেবে আর দেরি না করে আমি আজকে মঞ্চে ডেকে নিতে যাচ্ছি আমাদের তিনজন গেস্ট, নন আদার দেন মোশাররফ করিম, সুমন আনোয়ার এন্ড শারাফ আহমেদ জীবন। সবাই আবারও জোর একটা করতালি চাই ফর মোশাররফ করিম, জীবন ভাই। মোশাররফ ভাই, কেমন লাগতেছে আজকে যে একটু ডিফারেন্ট টাইপের একটা ইন্টারভিউ, সামনে এত মানুষ? ডিফারেন্ট মনে হচ্ছে না। ডিফারেন্ট মনে হচ্ছে না? সব যদি স্কাল্পচার হইতো তাহলে স্কাল্পচার না, মানে সবগুলো যদি মানুষ না হয়ে না হয়ে কেন? মানুষকে কি আপনার ভয় লাগে ভাই? মানুষকেই তো ভয় লাগে, মানে অ্যাটলিস্ট স্কাল্পচার হলে ভালো হইতো আর কি। আর স্কাল্পচার হলে যা খুশি বলতে পারতাম, যা খুশি না, আমার মনে হয় যা খুশি আজকে এমনি বলতে পারে নাকি? হ্যাঁ, কোনো সমস্যা নাই তো। যেমন স্ত্রী আর কোলবালিশ যে বলা হয় আর কি, এই স্ত্রী আর কোলবালিশ, হ্যাঁ একই। ও এরকম রিস্কের আমার মনে হয় যেটা তো তোমার মধ্য দিয়ে গেলেই ভালো হয়। আমার মধ্যে না, স্ত্রী আর কোলবালিশ সাথে রিঅ্যাক্ট করে না, ও না, রিঅ্যাকশনও তো দরকার মাঝে মধ্যে ভাই। আচ্ছা, এগুলো তো ফান না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ফান। এটা ফান কিন্তু সবাই অন্যভাবে নিও না। মানে ভাবে ইফ ইউ আর ওয়াচিং, কোলবালিশ দিয়ে হবে না, আমি জানি। আমি কোলবালিশ ঘৃণা করি। মানে কবে, বিয়ের পরে নাকি বিয়ের আগে? আগে সবসময়। হ্যাঁ হ্যাঁ, এটা আমি সিরিয়াসলি বললাম, আগে যেগুলো সব ফান, এগুলো সব ফান। হ্যাঁ, না না, ঠিকই আছে। জীবন ভাই কিছু বলতে চান আপনি? মনে হচ্ছে এইভাবে কিছু একটা বলতে। না, আমি মুরব্বীরা থাকলে আমি কোনো কিছু বলি না। মুরব্বীরা থাকলে সে কোলবালিশ করে না, মুরব্বীরা থাকলে আমি স্ত্রী হইতে চাই না। এদিকে একদম ডান পাশে যে মানুষটা বসা, আমাদের সবার মুরব্বী সুমন ভাই, জন্য জোর একটা তালি দাও তোমরা, আমার খুবই ভালো লাগে। নাও সুমন ভাই, আপনি কি এই দুজনের চাপে পড়ে মনে হচ্ছে যে মানে কখন মানে কথা বলবেন? আমি ওয়েট করতেছি আসলে, আপনি ফার্স্ট ডায়লগটা কখন দিবেন? ঠিক আছে, ফাইন, বিউটিফুল। আচ্ছা সুমন ভাই, আপনি কি নাচতে পারেন?
না, নাচায় 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 কি? আপনি কিভাবে জানেন যে নাচায়? ওর কাজ তো হচ্ছে নিজের খবর না নিয়ে মানুষকে অন্যের খবর নেওয়া বেশি। এই ধরনের কাজকর্ম উনি কেন করে আসলে? আপনার কেন, কি মনে হয় এটা? এটা আসলে কেন যে করে আমি বারবার বুঝাই, মানে নাচতে কেন আসলে আমার কাছে না, আমি আসলে জাস্ট মানে জানতে চাচ্ছিলাম। আমি বলি, আমি আমরা বহুবার শুনছি নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে। কিন্তু মানে ভাই হ্যাঁ, পয়সা পাবে লাগবে কিনা? তো। না না না, আমি আসলে জাস্ট জিজ্ঞেস করছিলাম যে সুমন ভাই নাচতে পারে কিনা। সুমন ভাই যে বলে যে মনে হয় পারে। জীবন ভাই আপনি কি পারেন? আমি আসলে কিছুই পারি না। প্রয়োজনে জীবন সব পারে। কারণ আমি জীবনের সঙ্গে দীর্ঘকাল কাজ করছি। হ্যাঁ। একসঙ্গে আমি জীবনের ডিরেকশনে নাটক তো অনেকগুলি করছি। লাস্ট হ্যাঁ। চক্কর করলাম, চক্করে পড়ে আছি এখনো। জীবনের চক্কর থেকে ছোটা মুশকিল, খুব মুশকিল। না, এটা একবার সম্ভব যখন ধরে একবার যখন তখন আর ছুড়া যায় না এখন। বাট আমি আসলে যে কারণে নাচের কথা আনলাম যে তার আমার নাম সরাব আহমেদ জীবন না হয়ে সরাব আহমেদ কচ্ছপ বইলে ভালো হইতো। কামড়ায় ধরলে ছাড়ে না সে। কচ্ছপ যেভাবে কামড়ায় ধরতে পারে এটা কিন্তু আজকে জানলাম। মানে এরকম মানে কচ্ছপের কামড় বলে না যে ধরলে ও আর ছাড়ে না। হ্যাঁ, ছাড়ে না। আচ্ছা, বাট আমি যেটা মানে এই তিনজনের মধ্যে একজন আমার হচ্ছে গিয়ে ড্যান্স ইন্সপিরেশন। মানে আমি নাচতে পারি না ভালো, সুমন ভাইয়ের মতোই আমার খুব। বাট ওই যে হলুদে নাচতে হয় না আমাদেরকে অনেক সময়, তো আমি দেখছি যে চেষ্টা করছি, অনেক শেখার চেষ্টা করছি। মেয়েরা তো অনেক নাচে আর ছেলেরা কি কি জানি করে। তো আমরা একটু আমি আমার ড্যান্স ইন্সপিরেশনের একটা ভিডিও তোমাদেরকে দেখাতে চাই যে কিভাবে আমি নাচ শেখার চেষ্টা করতেছি বা কার কাছ থেকে শেখার চেষ্টা করতেছি। আমরা একটু অন স্ক্রিন যদি একটু এই দুর্ঘটনা কবে? এইটা মহানগরের পার্টি টাটি হইতো। ইয়া দারুণ। ভালোই তো নাচি। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। এবং নাচে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। না, আমার পিছনে রাখছে কেন আমি জানলাম না। অধিকাংশ সময় পিছনে না না, ছিলাম। এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে খুবই মানে একটা ইন্টারেস্টিং একটা মানে একটা রিদম ছিল, একটা ভঙ্গিমা ছিল, এবং এই যে একটা রেয়ার ট্যালেন্ট। মজা ভাই, মানে আপনার এরকম কি কি সাইড আছে যেটা ইউজুয়ালি আমরা দেখতে পারি না? মানে ধরেন আমরা তো অনেকগুলো সাইড দেখে ফেলছি আসলে, বাট কোন সাইডগুলো ধরেন দেখাটা মুশকিল? মানে সাইড বলতে আমার তো এই সাইড ছাড়া আর খুব কমই মানুষ দেখছে। মানে আচ্ছা, মানে এটা কি মানসিক দিক বোধহয় বলতেছো তুমি নাকি? মানসিক না, মানে ধরেন থাকে না যে অনেকের অনেক হিডেন ট্যালেন্ট, যেমন জীবন ভাইয়ের একটা ট্যালেন্ট হচ্ছে যে উনি যখন ধরে তখন আর ছাড়ে না, এরকম। তো, মানে তো এইটা আমার একটা ট্যালেন্ট আছে যে আমি যখন ছাড়ি তখন আর ধরি না। কথা সত্য, কথা সত্য। এটা প্রমাণ আছে এটা আমার আমার কাছে। খুবই ভালো লাগছে। এটা খুবই ওয়ান্ডারফুল অ্যান্সার। বাট আমি এখন একটা স্ক্রিনে একটা নাম্বার আনতে চাই বড় সড়ো, যে আমার মনে হয় যে এই নাম্বারটা অনেক সিগনিফিকেন্ট। তো এই যে আমরা যদি 600 নাম্বারটা দেখি, তোমাদেরকে যদি বলা হয় যে 600 নাটক দেখছো কিনা জীবনে, তাহলে হয়তো বা মনে হবে যে না এতগুলো মনে হয় দেখিনি। আমারও মনে হয় যে আমি 600 কন্টেন্ট মনে হয় দেখে শেষ করতে পারি নাই। বাট আমাদেরকে আজকে মাঝখানে যে মানুষটা বসা, অনেকক্ষণ মজা করতেছিলাম, বাট এই যে মানে অ্যাপ্রক্সিমেটলি 600টার মতো নাটক তিনি অলরেডি, আরো বেশি ইনফ্যাক্ট হয়তো তিনি অনেক করে ফেলেছেন। তো আমরা সবাই জোর একটা দাঁড়িয়ে দিতে চাই ফর মোসাফ করুন। মানে আমার জন্য দিস ওয়াজ আ মোমেন্ট অফ লাইক হিউজ মানে অনার, যে যখন মোশাররফ ভাইয়ের সাথে বসে হবে কথা বলতে পারবো। বিকজ যেই মানুষটার অভিনয় দেখে দেখে আমার মনে হয় যে এখানে যে মানে একটা ইয়াং একটা ক্রাউড বসা, আমি শিওর যে সবাই এগ্রি করবা যে বাচ্চাকাল থেকে যার মানে অভিনয় দেখে দেখে বড় হচ্ছি, এবং এখন যে বড় পর্দায়, ছোট পর্দা বড় পর্দা আসলে কোনো এগুলো কোনো ম্যাটারই করে না, পর্দা তো পর্দা। বাট আসলে যাকে দেখলে স্ক্রিনে মনে হয় যে এখন ইন্টারেস্টিং কিছু একটা হবে, এক্সাইটিং কিছু একটা হবে, তো তাকে পাওয়াটা এবং তার সাথে কথা বলতে পারাটা ইটস মানে ম্যাটার অফ হিউজ। আমরা জোর একটা দাঁড়িয়ে দিতে চাই মোশাররফ ভাইয়ের জন্য। আবার আমার মনে হচ্ছে এইটা চললেই ভালো হতো। পুরো 1 ঘন্টা জুড়ে আমাকে নিয়ে কথাবার্তা আমাদের কিছুই বলতে হতো না, চলে যেতে না পারতাম। না ভাই, আরো কয়েকটা জিনিস আছে আমার কাছে। যেমন আমি যদি এখন মোশাররফ ভাইকে অনেক কিছু বলে ফেলছি না। আচ্ছা না, আরেকটা জিনিস আমি বলছি, হচ্ছে যে আরেকটা কারণে মোশাররফ ভাই আমার ইন্সপিরেশন ছিল হচ্ছে ওনার হেয়ার স্টাইল। তো হেয়ার স্টাইলের দিক থেকে ধরো অনেক রকমের হেয়ার স্টাইল হতে পারে। যেমন তুমি চুল ছোট করতে পারো, এরকম তুমি যদি একটু অন্যরকম করতে চাও তুমি এরকম মডারেট রাখতে পারো, আবার তুমি এরকমও করতে পারো যে ক্যারেক্টারের জন্য হয়ে যাবে এরকম। আমার তোমাদের ফেভারিট কোনটা? লাস্টেটা? লাস্টেটা? সুমন ভাইয়ের ফেভারিট কোনটা? আবার তো ওই যে ওই লাস্টেরটা? হ্যাঁ। সুমন ভাইকে এরকম একটা হেয়ার স্টাইলে দেখলে কিন্তু ইন্টারেস্টিং হবে, মজা হবে।
মানে তাই না, আমার সুমন ভাইয়ের বাবরি দোলানো চুল দেখতে খুব মজা লাগে। ওই টাইমে মনে হয় যে এখনো উনি কারো জানি মাইন্ডে ভালো এরকম একটা ব্যাপার, মানে বাট ইন্টারেস্টিং। বাট আমরা এরপরে যদি যাই যে আসলে মুভিং অন, যদি আমরা এই যে মানুষটা ক্যাপ করে বসে আছে ওই সাইডে যদি তার দিকে যাই, তো অন স্ক্রিন আমি একটা সাইড আনতে চাই। সো এই চুপচাপ সাইডে বসে থাকা একটা মানুষ, যে কিন্তু নিজেও একজন মেকার, মানে আসলে মানে বলতে গেলে সবাই তাকে নির্মাতা হিসেবেই ফার্স্টে জানতো, বাট যখন থেকে উনি অ্যাক্টিংটা শুরু করলো, তারপর যে একটার পর একটা ক্যারেক্টার এবং যেই ধরনের ক্যারেক্টার, এবং আমার কাছে মনে হয় যে আমার কাছে কারেন্টলি বাংলাদেশের আমার ফেভারিট ভিলেন ইজ না দেন সুমন আনোয়ার। আমরা জোরে একটা তালি দিতে চাই সুমন ভাইকে। মানে আমার মনে হয় যে সব দেশেরই তো অনেক রকমের ভিলেন আছে, বাট যদি বাংলাদেশের একটা মানে ট্রু বাংলাদেশে একটা ভিলেন থাকা যায় তাহলে মনে হয় সুমন ভাই। না গালি দেয়, গালি শুনতেও ভালো লাগে আমার কাছে। গালিটাকে আর্টের পর্যায়ে নিয়ে গালিটা দিল এটা মানে একটা, এবং যখন গালিটা দেয় যে কোনো একটা ওয়ার্ডের মধ্যে দুই ভাগ করে একটা ওয়ার্ডে একটা জোরে একটা একটা মানে একটা আলাদা জোর দেয়, ওই টাইমটাই আমার আরো ভালো লাগে। সুমন ভাই, আমি ফার্স্ট আপনার জানতে চাই যে আসলে মানে ভিলেন রোল প্লে করতে আপনার কেমন লাগে, মানে মজা লাগে নাকি? খুব মজা লাগে, খুব মজা লাগে। আমার কিন্তু খুবই মজা লাগে দেখতে। কেন মজা লাগে? কারণ হচ্ছে যে ওইখানে কোনো লিমিট থাকে না। একটা পজিটিভ ক্যারেক্টার, ইতিবাচক চরিত্রের অনেক লিমিট থাকে, লিমিটেশন থাকে, গল্পের ক্যারেক্টারাইজেশনের, হাত পায়ের, গালি দেয়ার স্পেশালি অনেক লিমিট থাকে। তো এই কাইন্ড অফ ক্যারেক্টার যার এক ধরনের আসলে যে একটু মন্দ চরিত্র, গ্রে, অথবা যে আসলে 8-10টা চরিত্রের মতো ফেরেশতানা, শয়তান, তার বেলায় তো ওপেন আসলে আনলিমিটেড অ্যাক্টর, আনলিমিটেড। ভাই মানে পার্টিকুলারলি আপনার সিনগুলো দেখলে মনে হয় আপনি গালি দিতে খুব মানে মজা লাগে আপনার। মানে ইনফ্যাক্ট আসলে আমি আমার ক্লোজ ফ্রেন্ডদেরকে মানে অনেক দিন পরে রাস্তায় দেখা হইলো, আরে আমি আসলে এইভাবে, আমার কাছে এটাই মানে জানি না ভালোবাসা। হ্যাঁ, আমার বন্ধু বান্ধব বা খুব কাছের লোকজন, সরি, তারা আসলে এটাতে অভ্যস্ত। যদি আমি বলি যাই কেমন আছিস, ওরা হয়তো চিন্তিত হবে কোনো একটা সমস্যা হয়েছে। হয় আমাদের আরো বন্ধু বান্ধব আছে, আমি এই রিস্কটা নিবো না যে রিস্ক সে নিচ্ছে এই মাত্র, এরকম ভুলেও নেবো না। যদিও গালি অভিধান নামে একটা বই আমার বাসায় আছে, এই গালি অভিধান আসলেই আছে। সো স্ল্যাং তো একটা ল্যাঙ্গুয়েজই অবশ্যই, সেটা এখন ব্যাপার হচ্ছে যে সেটা স্ল্যাং আসলে ওই রকম কোনো শব্দ ছাড়া তাকিয়েও আসলে আমি স্ল্যাংটা একটা অশ্লীল দৃষ্টি যথেষ্ট। আবার দেখা যাচ্ছে যে সে যে শব্দটি উচ্চারণ করলো, যেটা রিস্ক আমি নেবো না, বলো তোমার মুখ থেকে কেমন, সেটা রিস্ক আমি নেবো না, সেই শব্দটির জন্যই তার বন্ধু তাকে গভীরভাবে আলিঙ্গন করছে, আপন একটা ব্যাপার। সেই ক্ষেত্রে কিন্তু সেটা স্ল্যাং থাকে না, না না, ওটা ভালোবাসায় আদরের দাগ হয়ে যায়। আর খুব খারাপ ভাবে চাইলে চাউনিটাই গালি হয়ে যায় নাকি? ভেরি ট্রু। সুমন ভাই খুবই ইন্টারেস্টিং, যখন মানে কথা অনেক গালি কিন্তু মনে আর চোখে, হ্যাঁ মুখে আসলে না। হ্যাঁ, বা সুমন ভাই যখন বলে তখন অনেক ইন্টারেস্টিং বলে। যেমন আমি যদি একটু মানে অনস্ক্রিন আনি, সুমন ভাই কি বলে, যেমন এই যে অনেক বেশি টাকা পয়সার মালিক হতে চাই না। আমার কাছে এই জিনিসটা আসলে অনেক ভালো লাগছে। মানে মনে হচ্ছে যে মানে আমিও এরকম মনে হয় চিন্তা ভাবনা করতেছি। বাট সুমন ভাই, আপনি কোন চিন্তা ভাবনা থেকে ধরেন এরা বলছেন? আমি এই ফিলোসফিটা জানতে চাই। আমার ফিলোসফিক্যাল জায়গাটা হচ্ছে যে আমি আমার বাবা মায়ের সন্তান হিসাবে আমার তো কিছু বেসিক রেসপন্সিবিলিটি আছে, আমার পরিবার পরিজন। কিন্তু আমি ভাবি যে আসলে একটা ব্যাগ নিয়ে যদি পৃথিবীর রাস্তায় বেরিয়ে পড়া যেত, মানে যাযাবরের মতো ঘুরে বেড়াতাম, কোনো একটা অচেনা নদীর পাশে বসে আমি গোসল করলাম, তারপর ফল টল কুড়ায় খাইলাম, তারপরে অচেনা মানুষের সাথে যেই আত্মীয়তার বন্ধন তৈরি হইলো, নেচার আমার খুব ভালো লাগে। তো এই পৃথিবীতে আমি আসছি, পৃথিবীটা যতটুক আমি পারি দেখে যেতে চাই। আমি অনেক টাকা জমায়ে মরে গেলাম এরকম আমি চাই না আসলে। আরে আস ভাই আস, আরে বিউটিফুল থট আউট দেয়ার। এটা সুভাষ মুখোপাধ্যায়ের বোধহয় একটা কবিতা আছে, লাইনগুলো হুবহু হয়তো আমার মনে নাই, যে লোকটা বাম পকেট আঁকড়ে ধরে রাখতে রাখতে মরে গেল, টেরি পেল না তার একটু নিচেই তার হৃদয় ছিল। টাকা ধরে রাখতে শেষ। মানে আরেকজন মানুষ আছে যে টাকার জন্যই করে যা করে, এবং আমি যদি তার কাজটুকু নিয়ে আসি যে মানে টাকা ছাড়া অন্য কিছু চায় না। মানে তো আমি যদি দেখি যে এটা কে এত টাকার জন্য কাজ করে, এটা হচ্ছে আমরা যেটা দেখছি যে সামনে ইলেকশন অনেক রকমের, নাই না সামনে না কখনো ইলেকশন,
আমার খুব একটা মানে দরকার নাই ইলেকশন এখনই হওয়ার, বাট এই যে মানে রেডি, মানে যে মা বোনদের পাশে আছি 24 ঘন্টা, তো জীবন ভাই আমি জানছি যে তাহলে ভাইদেরকে আর বাপদেরকে কে দেখবে? এটা যারা আমার দুই পাশে আছেন, একজন প্রকৃতির সাথে থাকতে চায়, আরেকজন তো আছে আমাদের ছায়া হয়ে, ওনারাই দেখবে। আমি আপাতত ওটা তো এখানেই থাকি। আপনার ছায়া, তাহলে আমাদের ছায়াটা কে হবে? আপনি তো মা বোনদের পাশে 24 ঘন্টা। যাদেরকে আমি ছায়া হিসেবে রাখছি তাদের সাথে তুমি থাকবা। ও এই যে একটা পোস্টার ছাপাইছে মানে জীবন ভাই ভাই বোনদের ইলেকশনের আগে পাশে আগে, আছি, মা মা বোনদের বোনদের পাশে আছি কাউন্সিলর পদে, এরকম ফেমিনিস্ট। ফেমিনিস্ট। না না না, ভালো ভালো। জীবন ভাই আপনি এমনিতে মানে যদি মানে নির্বাচনে দাঁড়ান তাহলে কেমন হবে ব্যাপারটা, না কি মনে হয়? অনেকে বলছে, কিন্তু আমার মানে ভাল লাগে না আর কি নির্বাচন। মানে এটা সবাই চায় নির্বাচনে দাঁড়াইতে, আর আপনি সবসময় পাঞ্জাবি পরেই থাকেন, মনে হয় না যে এখনই দাঁড়ায় যাবে? একদম লিডার একদম। এখনই মনে হচ্ছে যে দাঁড়ায় বলবে যে ও ভাই একটু সব। রেগুলার তো হাফ প্যান্ট আর পরে গেঞ্জি half পরে, pant ওইটা আবার আমরা দেখতে পারি না, মানে সেটা ওটা আমার খুব ভালো লাগে, এবং সে আমার চেয়ে একটু খর্বাকৃতির, এবং এতে আমার এক ধরনের আনন্দ হয়, নিজেকে বড় লম্বা মনে হয়, বড় মনে হয় না, this is true। এবং আমার চেয়ে শর্ট সকল অভিনেতাকে আমি ভীষণ পছন্দ করি, এবং আচ্ছা। তাদেরকে আমি দাওয়াত দিতে চাই, তাদেরকে নিয়ে ঘুরতে চাই, আমাকে লম্বা লাগবে এই জন্য, তুমি কি এই জন্য আমার সাথে বেশি কাজ বেশি কাজ করো? করি এই জন্য, প্রধান কারণ এটা। তো তা হাফ প্যান্ট পরা অবস্থায় মানে একদমই বাবু বলতে ইচ্ছে করে, মানে বাবু? খুবই ভালো লাগে, বাবু মানে শোনা cute কেমন একটা- আছো, হ্যাঁ, আর কি, এটা ইচ্ছা করে। কিন্তু এই ইদানিং তার সিনেমার জন্য সে হ্যাঁ। অকস্মাৎ মানে অন্যরকম একটা বড় একটা ভাব ভদ্র হয়ে উঠছে, সে এই। একটা শোতেও সে পাঞ্জাবি পাজামা ছাড়া যায় না। হ্যাঁ, এবং উনি কিন্তু মানে এটা নিয়ে অনেক কথাবার্তা বলতেছে যে প্রথম যে আমরা যদি একটু আনি যে উনি কি বলতে চাই, যে প্রথম সিনেমা, প্রথম সন্তান, প্রথম প্রেমের মতো, মানে প্রথম প্রেমের মতো আবার প্রথম সন্তানের মতো প্রথম সিনেমা। এই যে আপনি যেটা এটা- বললেন যে প্রথম সিনেমার সাথে ভাব নেওয়ার যে একটা ব্যাপার, যে না না, বড় ব্যালেন্স করা, ব্যালেন্স। প্রথম প্রেমের মতো বললে তো আবার গেঞ্জাম লাগবে বাসায়, ওই জন্য সন্তানটা দিয়ে দিচ্ছি, আচ্ছা, যে দুই জায়গায় আছি আমি। ঠিক আছে, বাট মানে প্রথম সন্তান হোক, প্রথম প্রেম হোক, ব্যালেন্স হোক, আসলে এটাও কিন্তু কম ট্যালেন্টেড একটা মানুষ না। আমরা যদি একটু আসলে দেখি, মানে ওনার কাজগুলো কিন্তু ফাড়াফাড়ি। মানে এই যে আমরা আজকে যে মুভিটা নিয়ে কথা বলছি, এটা না যে ক্যান উই হ্যাভ দ্য নেক্সট স্লাইড, যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে যে এই যে শুধু সিনেমা বানানো না, ওই যে হুট করে অভিনেতা হয়ে গেলাম, এই যে ব্যাপারটা, যে উনি আসলে বানাতে হুট করে আবার অভিনেতা হয়ে গেলেন। সো মানে ওইটা আবার কিসের মতো? ওইটা তো প্রথম প্রেম, প্রথম সন্তান, এইটা কিসের মতো তাইলে? এইটার জন্য দায়ী আসলে মোশাররফ করিম। কেন? এটা আমি বহুবার বলবো আজকে। বলো, অবশ্যই প্রশংসা ভালো লাগে। Why not? কারণ হলো যে এই মানুষটার প্রতি আমি এত বেশি অবসিস্ট, আচ্ছা, যে ওনাকে দিয়ে অ্যাক্টিং করাতে করাতে, ওনার সাথে মিশতে হ্যাঁ। তো একটা সময় মনে হলো যে দূর ওনার সাথে কোথায় বেরোলে, এখানে আমারও বলে যে ভাই একটু একটা ছবি তুলে দেন, তো এই লোকটা সামলাইতে পারি নাই, যে আমার সাথে সেলফি তুলুন সবাই। হ্যাঁ, এখন কিন্তু আর আমার দুজনের পাশে গেলে ওনাকে আগে তুলে, ওনার সাথে, তারপরে আমার সাথে তুলে তুলে? তো হ্যাঁ, তুলে তো হ্যাঁ। আমার আর তুলতে হয় না, ওইটা থেকে বাঁচার জন্য হুট করে অভিনেতা হয়ে গেলাম। বাবা ভাই, তোমরা এখন থেকে যেখানেই সরফ আহমেদ জীবনকে দেখো, প্লিজ সেলফিটা তো প্লিজ। তবে জীবনের কিন্তু গোড়া থেকেই আর কি, এটা একটু সিরিয়াস কথাই, মানে আগে থেকেই যখন কাজ করি একদম, আমারও তখন আমি যে খুব পপুলার হয়ে গেছি তা না, মোটামুটি চেনে মানুষ আর কি। সেই সময় থেকেই জীবনে হুট করে আসলে জীবন অভিনেতা হয়ে যায় নাই। এই আমাদের সঙ্গে সে ডিরেকশন দিতে দিতে, নানান অ্যাক্টরকে ডিল করতে করতে, অনেক সময় অ্যাক্টিংটা এইরকম না, এইরকম করা উচিত, এগুলো বলতে বলতেই কিন্তু আসলে ভিতরে চরটা পড়ছে, অভিনয়ের চর। দিস ইজ দ্য বেসিক থিং। হুট করে আসলে হওয়া যায় না, কারণ Right. হুট করে এটার বললাম পিছনে- এই জন্য যে অনেকে হুট করে হয়ে যেতে চায়, হ্যাঁ। হুট করে ডাক্তার হতে চায় না কেউ, Right. ইঞ্জিনিয়ারও হতে চায় না, হ্যাঁ। But অভিনেতা, হুট করে শিল্পী হয়ে সবকিছুর জন্য যেতে একটা চায়। প্রিপারেশন লাগে হয়তো, বা দাদু যেটা বলছে আসলে বিশেষত জিনিসটা আসলে এরকমই, যে আমি এত চরিত্র আসলে ডিল করছি, বিজ্ঞাপন, নাটক, সিনেমা সবকিছু মিলে। সো প্রতিটা চরিত্রের তো একটা ব্যাকড্রপ থাকে, একটা স্ট্যাটাস থাকে, নানান কিছু অ্যানালাইসিস করতে 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 মনে হয় যে এই চরিত্রটা এরকম হবে। যেমন যদি চক্করের কথা বলি, চক্করের এই ও লম্বাস টাইপের ড্রেস পরবে, চুলটা এরকম থাকবে, তো ওর ফিলোসফিক্যাল জায়গাটা কি, ওর সাইকোলজিক্যাল জিনিসটা কি, এগুলো করতে করতে মনে হয়েছে যে তাহলে তো ও এইভাবে হাঁটবে, এইভাবে অ্যাক্টিং করবে। যখন এই চরিত্রটা পারে না, তখন তো অনেক সময় নিজে দেখায় দিতে হয়, এছাড়া তার কোনো রাস্তা নাই। এইটা করতে করতেই হয়ে যায়। না, আবার তারপর আমরা আসলে খুবই গ্রেটফুল যে না হুট করে এটা হোক করতে আর করতে সে চক্কর বানাইছে। চক্করটা বানাইছে। তো মানে জীবন ভাই আসলে চক্কর ফিরে আসবো। বানাক অথবা অভিনয় করুক, দুইটাই আমরা খুব এনজয় করি। আমরা তাকেও জোরে একটা করতালি দিতে চাই ফর অল দি
অলরাইট, সো অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা খেলতে যাচ্ছি আমাদের ওয়াটার শো এর সিগনেচার গেম সেগমেন্ট গেস দ্য স্টার উইথ মোশাররফ করিম, শারফ আহমেদ জীবন এন্ড সুমন আনোয়ার। রাউন্ড অফ অ্যাপ্লজ। ইউজুয়ালি আমরা ইন্ডিভিজুয়ালি খেলি গেমটা, যে একজন একজন করে আসলে যে সবার আগে উত্তর দিতে পারবে সেই পয়েন্ট পাবে এবং সে লাস্টে গিফট পাবে। বা আজকে আমাদের কাছে মনে হলো যে এই যে তিনজন হয়ে গেছে, তিনজনের মধ্যে একজন একজন না করে আমরা যদি একটা টিম করে ফেলি ব্যাপারটা, যে একদিকে জীবন ভাই সুমন ভাই একটা টিম, আর মোশাররফ ভাইয়ের জন্য তুমি আর আমি না। না, আমি আসলে আমি খেলে Host করবে কে? আনফেয়ার হবে ভাই, মানে বলবে যে সবাই ও যে তো আমরা জানবেই সবকিছু। মানে চুরি করছে এরকম বলবে আর কি। তো এই কারণে একটা টিমমেট দরকার মোশাররফ ভাই, রাইট? সো আমরা যেটা করবো সেটা হচ্ছে মোশাররফ ভাই টিমমেট হিসেবে আমি এখন স্টেজে এমন একজনকে আনতে চাই, সেটা হচ্ছে না অডিয়েন্স থেকে না, অডিয়েন্সে ক্লু দিবে, যে আমাদের এই চক্করে খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করে। তার ক্যারেক্টারটা অবশ্যই তোমরা সিনেমা হলে দেখতে পাবা। বা লেডিজ এন্ড জেন্টলম্যান, নাও আই এম গোইং টু কল আপ অন স্টেজ ব্রিলিয়েন্ট এন্ড আ ভেরি ট্যালেন্টেড এন্ড আপকামিং অ্যাক্টর, যে সবার মনে একটা দাগ কেটে গেছে তার অভিনয়ের সাথে। সো প্লিজ ওয়েলকাম অন স্টেজ আরিয়ান। ক্যান উই হ্যাভ আরিয়ান অন স্টেজ? আরিয়ান চলে আসো। আরে মোশাররফ ভাইয়ের টিমমেট ইজ হিয়ার। আরিয়ান, হ্যাঁ, ওয়েলকাম টু দ্য শো ব্রো। Thank you for having me. কেমন আছো তুমি? All good. অল গুড। আরিয়ান কিন্তু একদম মানে কেমন জানি একটা শার্প একটা মানে হ্যাঁ চোখা একটা এরকম একটা। আরিয়ান কেমন লাগছে তুমি মোশাররফ ভাইয়ের টিমে আজকে খেলতেছো? It feels good. ফিলস গুড। Yeah, it feels good. Yeah. Let's see who wins. তোমার সিনেমাটা করে কেমন লাগছে এই তিনজনের সাথে? I would say it was a great experience. I জোর loved করে it. অনার নিল। I say it was a great honor. experience. I loved it, Yeah. and it felt very comfortable while working with them. ওকে, সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আসলে এই গেম সেগমেন্টে তুমি আর মোশাররফ ভাই এক টিম, Okay. আর ওইদিকে জীবন ভাই সুমন ভাই আরেক টিম। মানে এটা ওই যে ওটা হচ্ছে ভিলেন টিম আর এটা হিরো টিম, এরকম একটা কাহিনী আর কি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না ভাই? আমি ঠিক আছে, হ্যাঁ হবে হবে। ওকে, সো পিছনে ছবি আসবে, ঠিক আছে? তোমরা দেখবা, ক্লু দিবা, কেউ কোনো 2 নম্বরই করতে যাবে না, ঠিক আছে? এবং আপনার পিছনে তাকাবেন না। লেটস হ্যাভ দ্য ফার্স্ট পিকচার অন স্ক্রিন ফর গেস দ্য স্টার টুনাইট। ওকে, কে ক্লু দিতে চাও হাত তুলো। আরে বাপরে, সামনে একটা আপু মারাই যাবে মনে হচ্ছে ক্লু দিতে না পারলে। আচ্ছা, আপুর কাছে মাইকটা দাও। আমাদের সামনে এখানে বাংলা সিনেমার বা বাংলা ইন্ডাস্ট্রি 3 জন জাত অভিনেতা আছে। আচ্ছা, ওনাদেরকে না মানে পিছনে মানে পিছনে যিনি আছেন আচ্ছা। তিনি একজন জাত অভিনেত্রী। ওকে, তারপর জাত অভিনেত্রী। হ্যাঁ, তিনি 3 প্রজন্মের ক্রাশ, ছেলের মা। 3 প্রজন্মের কাজ, ছেলের মা। উনি শুধু বাংলাদেশ না, ইন্ডিয়াতেও সমান তালে কাজ করছে এবং সম্মানিত হয়েছে। কাজ করছে না করেছেন? এখনো করছে এবং এই, আরো হয়তো অনেক সামনে, দিন করে সামনে, যাবে। আমি সামনে বুড়ি দাঁড়াতে হয়ে যাব, আমার বাচ্চা কাচ্চাও দেখবে যে উনি কাজ করছে। ছেলের মা। হ্যাঁ, তারপর আপনি আমারও You're মনে wrong. হয় তাই ভাই। ছেলে ছেলের আছে মা- তো, ছেলে আছে। জয়াপা নাকি? Yes, 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 yes. ভুলভাল ভুল ইনফরমেশন। ভুল ইনফরমেশন। তারপরও আমরা ভিলেন বলে পারছি, তাই না ভাই? তো পারতাম না। না, এত সৎ থাকলে হ্যাঁ, হয় আপুর জন্য তাহলে আপু বসেন। আপুর কথা তো শুনে আমারও ভিলেন লাগতেছিল ভাই, টু বি অনেস্ট। মানে ভাই, না, না, হ্যাঁ, কিন্তু না, এটা আমরা অন্য অনেক কেউ। আগেই হ্যাঁ না? বুঝতে পারছি, কিন্তু এটা ওই অন্য যে কেউ। ছেলের মা। না, না, জয়া জয়া নাই। ছিল। ছেলেকে আর জয়া খুঁজে ছিল। পাচ্ছি But না। ছেলের মাটা আমি বুঝি নাই, মানে এটা আসলে মানে কি বলবো। ছেলের মা যেহেতু বলছে না, এই জন্য আমি বলতেছিলাম যে অন্য আসলে কেউ। ছেলের মা তার কেন মানে তুমি বলছো? বলতে চাও আমাদেরকে পয়েন্ট আমরা পাবো না? না, পাওয়া পাবেন উচিতই না। ভুল ক্লু শুনে যদি ওকে 1-0 টু টিম ভিলেন। রাউন্ড অফ অ্যাপ্লজ। ওকে, তারপর নেক্সট পিকচার অন স্ক্রিন। সবাই বাঁশি সামনে তাকাও। বাজানোর সামনে, আগে এই ভাই সামনে, জীবন ভাই সামনে তাকান। ও সরি, এটা কিন্তু হ্যাঁ। একটা ভিলেনিয়াস অ্যাক্ট হয়ে গেল না? এই যে কালো শার্টের ভাইয়ের কাছে যাই। উনি ওনার গায়ের রঙের জন্য বেশি বিখ্যাত। এটা কি ধরনের কথা হলো এটা? তারপর আরে কেউ অন্য কেউ ক্লু তারপর নেক্সট ক্লু। নেক্সট ক্লু। উনি মানুষকে খুব ভালোভাবে হাসাতে পারেন নিজের অভিনয়ের মাধ্যমে। ভালো ক্লু। তারপর আর কি, আর এনিথিং ইন্টারেস্টিং? উনি মাঝে মাঝে সিডির দোকানে যেতেন সামাজিক ছবি কেনার জন্য। হাসান মাসুদ। জীবন ভাই আগে বলছে। মনে হচ্ছে বলিনি। এরপর থেকে আমি বলবো। হ্যাঁ, আগে তুই বলি নাই আর কি। ভিলেন টিম 2-0, রাউন্ড অফ অ্যাপ্লজ। কি আরিয়ান, তুমি কিছু বলবা আজকে নাকি? পজিটিভ এনার্জি আছে এখনো, দেখি। তোমার মধ্যে তো দেখতেছি না না, positive। না, আছে আছে। আচ্ছা আচ্ছা, ওকে 2-0, আরো 3টা রাউন্ড আছে, সমস্যা নাই। একটা রাউন্ডে আবার 2 পয়েন্টও পাওয়া যাবে। ওকে, নেক্সট পিকচার অন স্ক্রিন। ও
আচ্ছা দাঁড়া সবাই চুপ। আগে একটা রুল বলে নেই, এটা গুগলি রাউন্ড। এই রাউন্ড যে পারবে তারা 2 পয়েন্ট পাবে, আর এই রাউন্ডে ক্লু দেওয়ার সময় কোনো কথা বলা যাবে না, জাস্ট অ্যাক্টিং করা যাবে, ঠিক আছে? এই রাউন্ডে কিন্তু 2 পয়েন্ট, আগে বললাম। ওকে, এই কালো যে আর একটা টি শার্ট অ্যান্ড ক্যাপ পরা ভাই, হ্যাঁ এই হ্যাঁ মোশাররফ করিম। এটা হবে না, আমি ওনার চোখ দেখতে পারি নাই ক্যাপের জন্য। হ্যাঁ, ও বলতেছিল 2টা কথা বলে রাখবা। আরে what a good clue, round of applause. I mean, খেলা কিন্তু ব্যালেন্সে চলে আসলো, 2 points to team heroes. Round of applause once again. দুইটা রুলস ওসি হারুনের। 2-2 2টা কথা মনে রাখবা। হ্যাঁ, ওসি হারুন ভালো clues, ভালো clue. Okay, জোস ওকে 2-2 আর 2টা রাউন্ড আছে। Let's have the next picture on screen. ওই পাশে একবার গেছিস, ওই পাশে যাবো না। আচ্ছা ওই চাচা, আচ্ছা চাচার কাছে যাই। চাচা পিছনে যিনি আছেন উনি, আমি ওনারে অনেক বেশি দিন দেখি নাই, তবে উনি খুব রিসেন্টলি একটা অনুষ্ঠানে সারা বাংলাদেশে ওনার এখন নাম, মানে ওনার প্রশংসা চলতেছে। ভালো ভালো ভালো, ট্রু। খুব রিসেন্টলি একটা অনুষ্ঠানে ওনার প্রশংসা চলতেছে। তারপর আর বলেন না কিন্তু বেশি, অনুষ্ঠান নিয়ে আর কিছু বলেন না। আর কি বলতে পারবেন? আমিও বিজনেস করি, উনি বিজনেস নিয়েই একটা প্রোগ্রাম করছে। ভালো ভালো ভালো। ও আচ্ছা, কয়েকদিন আগে আমাদের এখানে যে ইয়ে হলো, ভুল উত্তর দিলে নাম কি বলতে হবে, আছে? নাম বলতে হবে। ভুল উত্তর দিলে না, কাটা যাবে problem না। নাই, আমাকে বলেন। এই তাহলে তো বেতার- বলতে পারি। এই যে হ্যাঁ, ও আশিক চৌধুরী। another point goes to team villains. Round of applause. আমরা এই ক্লুটার মাধ্যমে we want to send একটা round of applause to আশিক ভাই. I mean, we all are fans. Yeah. Thank you for doing what you're doing. Okay. এক পয়েন্ট আগে গেছে টিম ভিলেন। এইটা না পারলে কিন্তু আপনারা হেরে যাচ্ছেন মোশাররফ ভাই। এটা আপনাকে পারতে হবে। নায়করা মাঝে মাঝে ফল করে, শেষে ক্লাইম্যাক্স থেকে উইন করবে। উইন তুমি করবে চিন্তা না? করো আচ্ছা ঠিক আছে। ওকে, লেটস হ্যাভ দ্য নেক্সট এন্ড দ্য লাস্ট পিকচার অন স্ক্রিন। ওকে, হয় আপনি না আমি। এবার যারা ক্লু দিয়ে ফেলছে তাদের কাছে যাবো না। কোনো আপু আজকে হাত তুলে নাই। ও না, ফার্স্টে ছিল আপু। হ্যাঁ, ওকে, তারপর দেখি একদম আচ্ছা এই যে চশমা পরা ভাইয়ের কাছে। ভাই রে ভাই, আপনি চশমা পরে বসেছেন? আল্লাহ, কালো চশমা। কালো চশমা, নাইস। এই ভাইয়ের কাছে মাইকটা দাও। ভাই একটু চশমাটা খোলেন না, দেখি আপনাকে। না থাক। না থাক, হ্যাঁ ভাইয়া এই দাঁড়ায় যান একটু। আসলে ওনার হচ্ছে একটা ফেমাস গান আছে, তো ওই গানের মধ্যে উনি ওনার বাবার একটা ক্যারেক্টার, মানে ওনার বাবা এরকম করেছিল, যেটা উনি পরবর্তীতে করেছিল, এবং ওইটা ছিল হচ্ছে অনেক উঁচু জায়গা থেকে সে হচ্ছে মানে গড়িয়ে পড়ে যায় সেই গানটার মধ্যে। সেটা খুব ফেমাস একটা গান বাংলাদেশের, মোটামুটি সবাই ওই গানটা শুনেছে এবং সবাই ওই মুভিটাও দেখেছে। উঁচু জায়গা থেকে গড়ায় পড়ে যায়, মানে উঁচু জায়গা থেকে হচ্ছে সে গড়িয়ে পড়ে, কে পরে, বাবা না ছেলে? ছেলে। এবং হচ্ছে সেই গানটা হচ্ছে তার বাবাও এক সময় করেছিল, সেম গান তার বাবাও এক সময় করেছিল। তবে মানে বাবা আর ছেলে দুজনেই সিঙ্গার? না না না, আমি বলতে যাচ্ছি হচ্ছে যিনি এখন পিছনে আছেন তিনি হচ্ছেন অ্যাক্টর, হ্যাঁ। তবে তিনি যে অভিনয়টা করেছিলেন সেম গান ওনার বাবাও এক সময় করেছিলেন। বাপ্পারাজ। ধন্যবাদ ভাইয়া। চাচা হ্যাঁ না কোথায়, ওটা বললেই তো হয়। আমাদের আজকের গেস দ্য স্টারে দ্য উইনার ইজ টিম ভিলেন্স উইথ টিম ভিলেন্স জিতে গেল। এবং সেই সাথে এখান থেকে একটা শিক্ষা পেলাম যে আমি আমাকে ছাড়া আর কাউকে চিনি না। আর মোশাররফ করিমটাই বলতে পারলাম আর কি, বাকিটা কিন্তু পারি না। টিম ভিলেনদের হাতে আমরা পুরস্কার তুলে দিব। তার আগে আমরা পুরস্কার তুলে দিব এই পাশে, যে অডিয়েন্সের মধ্যে যার ক্লুটা বেস্ট লাগছে। কার ক্লুটা বেস্ট লাগছে আপনার মনে হয়? যে ভালো, ওই যে কথা না বলে যে ক্লু দিল। হ্যাঁ, ওকে, যেটা ভাইয়া দাঁড়াও, তুমি আমাদের আজকের এপিসোডের প্রো ক্লু অ্যাওয়ার্ড পাচ্ছ ফ্রম স্কিডো। সবাই জোর একটা দাঁড়িয়ে দাও। ভাইয়ের কাছে আমরা পৌঁছাই দেই ওর পুরস্কারটা। তোমরা সবাইও স্কিডো অ্যাপে যেতে পারো এবং ওর মতো অনেক কিছু জিততে পারো ফ্রম দি এক্সট্রা খাতির পোর্শন, যেখানে তোমাদেরকে এক্সট্রা খাতির করা হবে ফ্রম স্কিডো পার্টনার্স। এবং আমরা এখন উইনিং টিমকেও একটা পুরস্কার অফকোর্স দেওয়া উচিত। তুলে দিই। হ্যাঁ। আচ্ছা, উইনিং টিমের দুইজনের জন্য আমরা একটু পুরস্কার নিয়ে আসি। ওকে, রাউন্ড অফ অ্যাপ্লজ ফর টিম ভিলেন্স। তুই চলে ওকে, আমাদের একজন ভলান্টিয়ার আমরা তুলে দিই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, লুজিং টিম তুলে দেখ। ওকে, নায়ক তুলে দিচ্ছে হাতে তুলে ভিলেনের দাও হাতে। পুরস্কার। অ্যাট লিস্ট এতটুকু তো চাই। হ্যাঁ হ্যাঁ, না এই জোরে দাঁড়িয়ে দাও। আমারটা আমি আরিয়ানকে দিয়ে দিলাম। না না, আরিয়ানকেও দিব আমরা, সমস্যা নাই। তোমার ভাবার কোনো কারণ নেই, নিয়ে তুমি বাসায় যেতে পারবা।
অ্যাকচুয়ালি আমরা যেটা করি, আমরা আসলে ভেদাভেদ না করি, আমরা লুজিং টিমের জন্য পুরস্কার নিয়ে আসি, একটু আনন্দ নিয়ে আসি, সমস্যা নাই, মানে যেহেতু লুজিং টিম একটু হারছে, বাট ওকে, লুজিং টিমকে এবার পুরস্কার তুলে দিবে উইনিং টিম। এটা আমরা তুলে দেই। হ্যাঁ, এই যে ভাই, দাও আমার কাছে দাও। থ্যাংক ইউ। জোরে দাও সবাই। আরে তাহলে সেম খামাখা পরিশ্রম করে প্রশ্নের জবাব দেওয়ার কোনো দরকারই নেই। দেখো দেখো তোমরা সেম। না না, সেম না, ভিতরে। আর এরই সাথে আমরা থ্যাংক ইউ বলবো আরিয়ানকে। থ্যাংক ইউ সো মাচ আরিয়ান ফর কামিং টু আওয়ার শো। It was having lovely. me. Thanks man. It was lovely meeting you guys. Thank you, thank you. সবাই জোরে তালি দাও ফর আরিয়ান। সো আমরা এতক্ষণ একটা চক্করের মধ্যে, একটা গেমের চক্করে ছিলাম, যেখানে জিতে গেল আজকে টিম ভিলেন্স কম্প্রাইজিং অফ সুমন আনোয়ার এবং শারাফ আহমেদ জীবন। মোশাররফ করিম ভাই আনফরচুনেটলি হারছে, বাট ওনারা তিনজনই যেই জায়গাটায় একদম জিতে গেল এবং আমরাও জিতলাম ওনাদের কাজের কারণে, সেই কাজটা আমরা এখন বড় স্ক্রিনে সবাই একটু দেখে নিতে চাই, যেটা নিয়ে আজকে আমাদের এপিসোড। So let's watch that on the big screen. স্যার, আমরা ছেলেটির পরিচয় পেয়েছি, নাম সাদমান। স্যার, আপনি পারমিশন দিলে এই কেসের দায়িত্বটা আমি ইন্সপেক্টর মইনুলকে দিতে চাই। মনির সাহেব, কি স্যার, রাতে ঘুম হয়েছে তো ঠিক মতো? সাদমানকে খুন করছেন কেন? আমি খুন করি নাই। সব ক্রিমিনাল প্রথম এই কথাটা বলে, আর আমরা তখন বলি তাহলে কে খুন করছে? আমি এখানে অভিনেতা হাসান চৌধুরী হিসেবে আসিনি, আমি এসেছি একজন বাবা হিসেবে। মানুষ কেনার সহজ উপায় কি জানো? তার মূল্যটা বোঝা। একটু লোভ দেখাও। আপনি খুব ভালো করে জানেন আমি কি যাচ্ছি। ছাড়ো, ঢং করো না। একটা বানোয়াট মিথ্যে মামলায় আমার ছেলেটাকে ফাঁসিয়েছে, তারপরও আমি এখানে এসেছি একজন মা হিসেবে। হাসান চৌধুরী, আপনি আপনার অর্থ আর ক্ষমতার আড়ালে আপনার ছেলের অপরাধ লুকিয়ে রাখতে পারবেন না, আমরা সেটা হতে দেব না। আমিও কথা দিলাম, আপনাদেরকে মাটিতে নামিয়ে ছাড়ব। কথাই আছে, when karma lands, it lands hard. আপনি আগে থেকে জানতেন, তাই না? ভালো চক্করে পড়ে গেলাম। কামটা কি ঠিক হইলো মইনুল সাহেব? আপনার বউ বাচ্চা আছে, একটু রিস্ক হয়ে গেল না আপনার জন্য বিষয়টা? একটা বিখ্যাত কথা আছে, সব থেকে কঠিন কাজ হলো একটি অন্ধকার ঘরে একটি কালো বিড়াল খুঁজে পাওয়া। কে আপনি? আরো অনেক জোরে একটা তালি চাই ফর টিম চক্কর 302। ফার্স্ট অফ অল, আই ওয়াজ ভেরি লাকি যে আমি চক্কর দেখতে পেরেছিলাম হচ্ছে একদম ফার্স্ট শোতে, মানে যে প্রিমিয়ার শোটা ছিল, যেখানে কেউ তখনও দেখে নাই। আমি জাস্ট আমাকে জীবন ভাই বলছে যে এরকম একটা শো হচ্ছে, চলে আসো। আমি গেলাম এবং মাই গড, হোয়াট এন এক্সপিরিয়েন্স দ্যাট ওয়াজ। এবং আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা যারা এখনো দেখতে পারছো তারা জানো যে আমি আসলে হোয়াট আই এম টকিং অ্যাবাউট, বাট যারা এখনো সিনেমাটা দেখো নাই, মানে অনেস্টলি আমি যখন সিনেমা দেখতে ঢুকি তখন আমার অনেক যে এক্সপেকটেশন ছিল এমন না। আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি একটা ভালো সিনেমা দেখবো, জীবন ভাই বানাছে এবং উনি যেভাবে বলছে ওনার ফার্স্ট সিনেমা, সো ইট উইল বি সামথিং গুড। ডেফিনেটলি এখানে সুমন ভাইয়ের মতো অ্যাক্টরস আছে, মোশাররফ করিম আছে, সো ইট উইল বি সামথিং স্পেশাল। বাট সিনেমাটা যেভাবে লাস্টে গিয়ে একটা ধাক্কা দেয়, মানে যে টুইস্টটা দেয়, আমার কাছে মনে হয় যে ইটস ওয়ার্থ ইট টু ওয়াচ দ্য সিনেমা জাস্ট ফর দ্যাট মোমেন্ট। যে তুমি যদি আর সব কিছুও বাদ দাও, একদম লাস্টে গিয়ে তুমি যে ধাক্কাটা পাবা, ওইটার জন্য হলেও all of you should go and watch Chokkor and join me to give a round of applause for the wonderful team behind Chokkor. আমার কাছে মনে হয় যে এটা ইজ ভেরি অবভিয়াস যে এই সিনেমার অবভিয়াসলি সবার কাছে অনেক বড় অ্যাট্রাকশন ইজ মোশাররফ করিম,
বাট আমি যদি আমার অনেস্ট অপিনিয়ন দিই যে আমার সবচেয়ে ফেভারিট সিন এবং ফেভারিট মোমেন্টে সবার কাছ থেকে সব অ্যাটেনশন মানে একদম জাস্ট চুরি করে নিয়ে যায় এবং তোমাকে মনে হবে যে এটাই বেস্ট সিন, আমার কাছে লাগছে হচ্ছে সুমন আনোয়ার ভাই। মানে একটা জায়গায় যে এমন একটা কাজ করে, এই যে বলতেছিলাম যে আমাদের সবার ফেভারিট ভিলেন এবং উনি এই করে ওই করে, বাট ওই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে মানে দাঁড়ায় তালিদার মতো একটা জায়গা। সুমন ভাই আপনি আমার জন্য চক্করের ফেভারিট অ্যাক্টর, সো মানে জাস্ট আ পার্সোনাল অপিনিয়ন ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ আমারও মানে ওই মোমেন্টটা আমার কাছে মনে হচ্ছে যে আরে এটা কি হইলো, মানে এটা তো এখানে খুবই ভালো লাগছে। বাট জীবন ভাই এখন আমি আসলে জিজ্ঞেস করতে চাই, এই যে প্রথম সিনেমা বানাইছেন এবং মোশাররফ ভাইকে নিয়ে বানাইছেন এবং অনেকদিন ধরে দেখতেছি যে জীবন ভাই অনেক চাপের উপর আছে। মানে আগে তো ডিরেকশন দেওয়া মানে জাস্ট ডিরেকশন দেওয়া ছিল, এখন ডিরেকশন দেওয়া মানে অনেক রকমের চাপ। এবং এই জীবন ভাইকে দেখছি যে অনেক স্ট্যাটাস দিছে উনি যে যার কেউ নাই তার দর্শক আছে, মানে অনেক স্যাড একটা মানে ব্যাপার এরকম একটা। জীবন ভাই কেমন ছিল আপনার ঈদ চক্করের সাথে? না ওটা অন্য সময়ের যে ঈদগুলো ছিল ওইগুলো ফ্যামিলির সাথে কাটাতাম। হ্যাঁ এইবার আমার ফ্যামিলিটা হচ্ছে যে মনে হয় যে পুরো বাংলাদেশ, তো অনেক মানুষের সাথে কাটালাম। সো এটা এই এক্সপিরিয়েন্সটা আসলে ভাষায় আসলে ওইভাবে প্রকাশ করা যায় না আর কি। সো ইট ওয়াজ এ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এই জিনিসটা তো আসলে আমরা সিনেমা হলে কাটাইছি আর কি অলমোস্ট। আর কিছু সময় ওনাকে ফোন করতে করতে ওনাকে এবং ভাবিকে। আচ্ছা এমনিতে মানে মোশাররফ, আচ্ছা বাই দ্য ওয়ে প্রিমিয়ার একটা খুব সুন্দর ইনসিডেন্ট হয়েছিল, সবাই যে মোশাররফ করিম কই, মোশাররফ করিম, উনি আসবে না। তারপরে প্রিমিয়ারে মোশাররফ করিম আসছে, বাট হুইল চেয়ারে করে আসছে, লিটারালি একটা হুইল চেয়ারে করে আসছে। এখন তখন জীবন ভাই বলছে কি আসলে ওনার কিছুই হয় নাই, যেহেতু মানে সিট হাউসফুল তাই উনি একটা চেয়ার নিয়ে আসছে সাথে করে, এরকম একটা আসলে পায়ে কিছু হয় না এরকম বলছে জীবন। বাট মোশাররফ ভাই মানে সিনেমা তো আসলে একটা অবভিয়াসলি নতুন একটা চ্যাপ্টার যে কোনো অভিনেতা অভিনেত্রী লাইফে। আপনার জন্য অবভিয়াসলি মানে সিনেমা হোক নাটক হোক আপনি সেটা সবসময় বলেন যে আপনি অভিনয়টাকে এনজয় করেন, বাট এই যে চক্কর করা এবং চক্করে সবাইকে ফেলা অডিয়েন্সকে এবং সবার রিয়াকশন দেখে কেমন লাগলো আপনার ওভারঅল? আসলে সিনেমাটা তো অনেক কিছু মিলিয়ে হয়তো মানে অভিনয়কালীন অভিজ্ঞতা তো খুবই ভালো ছিল, তো ওই সময় বুঝি যে না আমার কাজটা আমি মোটামুটি বোধহয় ঠিকঠাক করতে পারলাম। তো পরবর্তী কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ, যে এরপরে এটা এডিট করা, এটার মিউজিক, এটার কালার এবং সেগুলো বারবার সংশোধন করা, সেগুলোর জন্য একটা অপেক্ষা থাকে। কিন্তু যেই সময়টা আসলে অ্যাক্টিং করলাম সেই সময়টাই ক্যারেক্টারটা মইনুল ক্যারেক্টারটা আমি খুব এনজয় করেছি। আসলে একটা ক্যাজুয়াল পার্সোনালিটির লোক কিন্তু মেধাবী মানুষ, একই সঙ্গে সে সৎ একজন মানুষ, তো ক্যারেক্টারটা এনজয় করেছি। এবং আমার মনে হয় আমি একটা লাইনে একটা কি বলবো একটা সুতার উপরে থাকার চেষ্টা করেছি, যাতে একটু অতিরিক্ত না হয়ে যায়, একটু কমও না হয়ে যায়। তো সেই জায়গা থেকে একটা তৃপ্তি আমার আছে, হয়তো আরো অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমি হ্যাপি। আমি আসলে ফাইনালি হ্যাপি হলাম যখন ফিল্মটা এডিট হওয়ার পরে, তারপরে আরো একবার এডিট করার পরে যখন প্রিমিয়ারে আমি ফিল্মটা দেখলাম, তখন আমার ভীষণ ভালো লাগলো। আমার একটা অভ্যাস আছে সাধারণত যে আমার ফেসবুক পেজ বা ফেসবুক এগুলোতে আমি একটু অলস মানুষ। হ্যাঁ আমি বারবারই বলি অসামাজিক যে এটা অসামাজিক, এবং এটা আমি মনে করি না যে এটা একটা মহৎ গুণ, এটা মহৎ গুণ না, এটা আমার বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্য নিয়ে আমি কিছুটা আনন্দিত, ভালো লাগে, আরামে থাকতে পারি আর কি। নানান ধরনের আছে না সারাদিন গ্যাঞ্জাম ট্যাঞ্জাম, এই তো আমি যে কারণে আমারও লেখা হয় না ফেসবুকে যে হ্যাঁ আমার এই নাটকটা বা এই সিনেমাটা বা এটা দেখেন, কিন্তু আমি প্রিমিয়ারে দেখার পরে আমার মনে হলো যে আমি এটা নিয়ে বলতে পারি, যেহেতু আমার ভালো লাগলো। তো এবং আমার ভেতরগত একটা বিশ্বাস আছে, যা আমার ভালো লাগে, আমার আত্মায় যেটা আনন্দ উৎপাদন করে, সেই আনন্দ সংক্রামক সবার মধ্যে ছড়াবে, সবাই তাতে আনন্দ পাবে। দ্যাটস ওয়াই সেই বিশ্বাসের জায়গা থেকেই আমি তখন বললাম যে আপনারা দেখতে পারেন, এবং সবাই দেখলো। আমরা এখন পর্যন্ত কোনো কারো খারাপ লেগেছে এরকম পাইনি। And I think this is such a big compliment for জীবন ভাই। I mean মানে এই ইয়াটা পাওয়া, কমপ্লিমেন্টটা পাওয়া, যেখানে মোশাররফ ভাই বললো যে উনি আগে দেখতে চাইছে এবং ওনার কাছে প্রিমিয়ারে দেখে মনে হয়েছে যে না উনি তখন সবাইকে দাওয়াত দিতে পারে দেখার। আই ফিল লাইক দ্যাট ইজ দ্য পয়েন্ট যেখানে দ্য ডিরেক্টর গোজ লাইক না পারছি ভালো মতো। হ্যাঁ মানে মোশাররফ করিম আমার কাছে শুধুমাত্র, এবং আমার কাছে না শুধু, আমরা যারা মোশাররফ করিমের সাথে কাছাকাছি বা মেশা হচ্ছে আমরা সবাই জানি মোশাররফ করিম শুধুমাত্র একজন ভালো অভিনেতা না, একজন ভালো মানুষও এবং একজন বুদ্ধিমান মানুষ। সো একজন বুদ্ধিমান মানুষের কাছ থেকে যদি একটা ভালো
কমপ্লিমেন্ট পাওয়া যায় তাহলে এটা ডেফিনেটলি ভালো লাগে। এই কাজে আমার অনেক ভুলভ্রান্তি আছে, থাকবেই। তো হয়তো পরবর্তী কাজে ওনার এক্সপেকটেশন হয়তো আরো ফুলফিল করব। অবশ্যই অবশ্যই আমরা চাই যে চক্কর 2 চলে আসুক, এবং লাস্ট সিনে কিন্তু এরকম একটা ইঙ্গিত পাওয়া যায় যে চক্কর কিন্তু এখানে শেষ হইলো না, তুমি কিন্তু এখনো চক্করে থেকে যাও। সো আই এম ভেরি হোপফুল যে চক্করের সিকুয়েল আসুক। এবং চক্করের আমার যেটা আগেই বলেছেন ফেভারিট পার্ট ইজ গন্ডার বাবু। সো গন্ডার বাবু ইজ সুমন আনোয়ার। সো সুমন ভাই, গন্ডার বাবুর কোন পার্টটা আপনার বেস্ট লাগছে, যে দিস ইজ হোয়াট ইউ লাভড অ্যাবাউট গন্ডার বাবু? নামটাও কি গন্ডার বাবু? এই নামটা কেমনে বানাইছেন? এই নামটা তোর মাথায় আসলো কি? এটা আমার না, নাহিদের মাথায় আসছে। ও আচ্ছা, একদম গন্ডারের মতো একটা লোক, কিন্তু ওই গন্ডারের মতো একটা লোকেরও কি অদ্ভুত সুন্দর ডায়লগ যে আচ্ছা ক্রিমিনাল হইতে পারি কিন্তু মানুষ তো ভাই অভদ্র না ব্যবহার ট্যাবহার জানি। তো এইটা আসলে আমার কাছে প্লে করতে গিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে যে এই বিষয়টা যে একটা সিনেমা হয়ে ওঠে পুরো টিমের একটা এফোর্টের মধ্য দিয়ে। তো ওইখানে আমার আর মোশাররফ করিমের একটা দৃশ্য আছে লঞ্চে, এবং যে দৃশ্যটা তৈরির মধ্যে আমি এটা সবসময় অনেক জায়গায় বলছি যে বড় অভিনেতারা গুড সোল, আগে আপনাকে ভালো মানুষ হইতে হবে, তারপর আপনি ভালো শিল্পী হইতে পারবেন। তো ওই মানে বড় অভিনেতা হওয়ার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো মোশাররফ করিমের মধ্যে বিদ্যমান, এবং তিনি অনেক লম্বা সময় ধরে এখানে কাজ করে যাচ্ছেন। এবং একটা সিনকে কোঅ্যাক্টরকে কিভাবে একসাথে মিলে সিনটাকে তৈরি করা যায় সেইটা আসলে যারা চক্কর দেখেছেন, আমি জানি না, যদি নাও দেখে থাকেন আপনারা চক্কর দেখবেন অবশ্যই। সেখানে আমার আর মোশাররফ করিমের একটা দৃশ্য আছে যেটা খুবই ঠান্ডাভাবে দৃশ্যটা শুরু হয় এবং শেষে গিয়ে এক ধরনের একটা উত্তেজনার মধ্যে গ্যাঞ্জাম হয়, দৃশ্যটা শেষ হয়। এবং এইটা কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে তৈরি হয়। তো এই যে অনেকগুলো ভালো মানুষের সাথে একটা চরিত্র তৈরি করার যে জার্নি, এটা আমার কাছে খুবই বিউটিফুল ছিল। থ্যাংক ইউ মোশাররফ করিম, থ্যাংক ইউ শরফ আহমেদ জীবন। অডিয়েন্সের জন্য একটা কুইজ আমি এখন রাখতে চাই, সেটা হচ্ছে যে এই যে মোশাররফ করিম, আমরা এইখানে তাকে মইনুল ক্যারেক্টার দেখতে পাই, মোশাররফ ভাই যেটা বললেন, এবং এই ক্যারেক্টারটাও একটা আমরা জানি যে একটা পুলিশের ক্যারেক্টার। ভার্সেস আমরা যখন মহানগরের কথা বলি, মহানগরও কিন্তু আমরা হারুনকে চিনি, ওসি হারুন, তারও আসলে একটা ক্যারেক্টার এরকমই পুলিশের অফিসার। সো আমি এখন অনস্ক্রিন দুইটা ক্যারেক্টারকে আনতে চাই, এবং অডিয়েন্সের জন্য কুইজ হচ্ছে যে বলতে পারবে যে এই দুইটা ক্যারেক্টারের মধ্যে আমার কাছে মনে হয় খুবই সূক্ষ্ম পার্থক্য আছে। মানে অনেকে বলতে পারে যে আচ্ছা এই দুটো কানেক্টেড কিনা বা একই রকম কিনা, বাট আমার কাছে মনে হয় এই দুটো ক্যারেক্টারের মধ্যে সূক্ষ্ম একটা বা কিছু পার্থক্য আছে। সো অডিয়েন্সের মধ্যে কোনো একজনকে যদি আমরা প্রশ্ন করি যে কে বলতে পারবে এই দুটো ক্যারেক্টারের মধ্যে আসলে এই সূক্ষ্ম পার্থক্যটা কি, যার অ্যান্সার মোশাররফ করিমের পছন্দ হবে তাকে আমরা এখনই একটা ইনস্ট্যান্ট গিফট দিব। সো দেখি কে বলতে চাও যে এই সূক্ষ্ম পার্থক্যটা কি। যাদেরকে অলরেডি বলার সুযোগ দিচ্ছে তাদেরকে আমি যাবো না তাদের কাছে, আমি যাইতে চাই হচ্ছে গিয়ে প্রথমে চেক শার্টের ভাইয়ের কাছে। মহানগরে হচ্ছে ওসি হারুন হচ্ছে অসৎ, আর চক্করে হচ্ছে সৎ, মানে অনেস্ট আর ডিসঅনেস্ট। আমার কাছে মনে হয় ভিজুয়াল ডিফারেন্স যাচ্ছে। না না না, এইটাই যাচ্ছে ভিতর থেকে, ক্যারেক্টারিস্টিক ইনারটা। হ্যাঁ, আমার কাছে মনে হয় কাছাকাছি জিনিসটা নাকি, কি বলেন মোশাররফ ভাই? হ্যাঁ, দুইটা ক্যারেক্টারের প্রথমে মিলের জায়গাটাও একটু বলি। রাইট, মিলের জায়গাটা হচ্ছে দুইটা ক্যারেক্টারের মধ্যেই হিউমারের ব্যাপারটা আছে, কিন্তু হারুনও ফাইনালি গিয়ে দেখতে পাই আমরা যে হারুন একটা পজিটিভ ক্যারেক্টার। কিন্তু এই কথাটা কয়েকদিন আগেও বোধহয় আমি বললাম, হারুন ঘোলা জলে নামে শেষে পরিষ্কার পানিতে যাবে, সে ঘোলা জলের স্রোত পার হয়ে, কিন্তু এই যাওয়ার পথে সে প্রয়োজনে ঘোলা জলটা খায়। আর মইনুল ঘোলা জলে নামে, সেও পরিষ্কার পানিতে যায় কিন্তু ঘোলা জলটা খায় না। রাইট, যেটাকে হয়তো বা রাইট সিম্পল টার্মসে ও সৎ আর অসৎ বলে ডিফাইন করছে। তো ভাইয়া তোমার নাম কি? জি, আমার নাম হচ্ছে আল আমিন আহমেদ। আল আমিন ভাই আমার মনে হয় একটা গিফট ডিজার্ভ করে এর জন্য। সো আল আমিন ভাই, তুমি পাচ্ছ স্কিডের পক্ষ থেকে একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ। খুবই খেয়াল করছো আসলে দুটো ক্যারেক্টারকে। হাতে নাও, আপু নিয়ে যাবেন। আপু তো থ্যাংক ইউ সো মাচ। সবাই জোরে দাঁড়িয়ে যাও, আমিন ভাই জোরে। থ্যাংক ইউ। সো আমরা এখন আমাদের শো এর লাস্ট গেম সেগমেন্টে চলে যাব, যেই গেম সেগমেন্টটার নাম হচ্ছে নাটক ফাটক। এই গেম সেগমেন্টটাতে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পিছনে অন স্ক্রিন একটা সিচুয়েশন প্রথমে বলে দিব আপনাদেরকে। এই সিচুয়েশন বলার পর তিনজনকে তিন রকমের এক্সপ্রেশনও বলে দিব, যে এক্সপ্রেশন বা টোনে থেকে সবসময় ডায়লগগুলো ডেলিভার করতে হবে, এবং আপনাদের ডায়লগগুলোর বেশ কিছু অংশ অডিয়েন্স আপনাদেরকে বলে দিবে।
তো শেষমেশ আমরা একটা সিন এখানে ক্রিয়েট করে ফেলবো এবং দেখে ফেলবো, যেটা একটা অনেকটা ইমপ্রম্পচু হবে এবং ইম্প্রোভাইজড হবে, বিকজ তিনজনই খুবই ট্যালেন্টেড এবং ক্রিয়েটিভ মানুষ এবং আমরা দেখতে চাই যে আসলে সিনটা কেমন দাঁড়ায়। তো আমরা প্রথমে নাটক ফাটকের সিনটা একটু পিছনে নিয়ে আসি। আচ্ছা, প্রথমত এটা হচ্ছে সিন, আমি একটু পড়ে শোনাচ্ছি। সদ্য প্রেমে ছ্যাঁকা খাওয়া জীবন এসেছে তার বন্ধু সুমন এবং মোশাররফ করিমের কাছে সান্ত্বনা নিতে। সুমন উত্তেজিত এবং তার মতে প্রেম করে বলদরা। এদিকে মোশাররফ করিমের মতে প্রেম মহান এবং প্রেম বারবার ফিরে আসে। এই নিয়ে একটা তুমুল ঝগড়া। সিচুয়েশনটা হচ্ছে সিম্পল, জীবন ভাই সে ছ্যাঁকা খাইছে এবং ছ্যাঁকা খেয়ে দুজনের কাছে আসছে, আপনাদের দুজনের কাছে সান্ত্বনার জন্য যে ভাই ছ্যাঁকা খাইছি, এরকম একটা ব্যাপার, রাইট? ডায়লগস আপনাদের মতো ইচ্ছা মতো দিতে পারেন, যতক্ষণ ইচ্ছা কন্টিনিউ করতে পারেন। সুমন ভাইয়ের মতে, আপনার দুজনেই সুমন ভাই খুবই রাগী পার্টিকুলারলি, এবং আপনার মতে প্রেম আসলে যারা করে ওরা বলদ, মানে প্রেম করা উচিত না, বলে কিছু নাই। আর মোশাররফ করিমের মতে না, প্রেম অনেক মহৎ একটা জিনিস, সবার জীবনে আসে, বারবার আসে, এটা করা উচিত। কিন্তু এই যে মতবিরোধ, এটা নিয়ে একটা তুমুল ঝগড়া সুমন এবং মোশাররফ করিমের মধ্যে, এবং এই ঝগড়ার মাঝখানে আছে হচ্ছে গিয়ে আমাদের জীবন ভাই, যে ছ্যাঁকা খেয়ে বসে আছে। এখন টুইস্ট যেটা, যেইভাবে ডায়লগগুলো ডেলিভার করতে হবে, মোশাররফ করিমের ডায়লগ হবে পুরোপুরি ময়মনসিংহের ভাষায়, সুমন আনোয়ার হবে একজন খ্যাপা ভিলেনের মতো, এবং শরাফ আহমেদ জীবন কথায় কথায় খালি কান্না করে। এটা হচ্ছে আমাদের সিন। এবং আমরা এখন অডিয়েন্সের কাছ থেকে কিছু ডায়লগস বা ওয়ার্ডস নিয়ে নিব, যেটা আপনাদেরকে ইনক্লুড করতে হবে আপনাদের কথায়। ফর এক্সাম্পল, সুমন আনোয়ার ভাইকে তোমরা কি বলাতে চাও এই নাটকের মধ্যে? চক্কর। আচ্ছা, চক্কর বলাতে চাও সুমন আনোয়ার ভাই, চক্কর। আর কি বলাতে চাও? মধু মধু, যেটা আমরা দেখছি উনি ডেলিভার করছে খুবই রিসেন্টলি অ্যালেন চপন 2 তে। ওকে, তারপর আগুন আগুন। আচ্ছা, মধু মধু আগুন আগুন হয়ে গেল। তারপর দেশি না বিদেশি, দেশি না বিদেশি, কোনো না কোনো একটা জায়গায় একটু ঢুকাতে হবে। তারপর আর কিছু? হ্যাঁ, একটা গালি। আচ্ছা, কোনো না কোনো একটা গালি রাখতে চায় সবাই। ওকে, সো দ্যাট ইজ গোইং টু বি ভাই আপনি যেভাবে ইচ্ছা লাগিয়ে দিতে পারেন, বাট ওরা যেগুলো বললো মধু মধু, আগুন আগুন, দেশি না বিদেশি, চক্কর, এগুলো রাখতে হবে আপনার ডায়লগে। আচ্ছা, এবার জীবন ভাই যিনি কান্না থামাইতেই পারতেছে না, তার জন্য তোমরা কি কি জিনিস রাখতে চাও? ওকে, এটা 1998 সালে পাস করছি। আর কি রাখতে চাও বলো? হ্যাঁ, বুঝি, পরিস্থিতি শিকার। আচ্ছা, তারপর? হ্যাঁ, আচ্ছা, এলাকার রানিং কমিশনার। আর জীবনে লাভ লস নাই। ওকে, সো ভালো ভালো ডায়লগস গুলো চলে আসছে অলরেডি। সো আপনি শুনে ফেলছেন, আপনার যে জিনিসগুলো রাখতেই হবে আপনার ডায়লগের মধ্যে। এইবার মোশাররফ করিমের জন্য ডায়লগস কি দিতে চাও তোমরা বলো? হ্যাঁ, সিকান্দার বক্সের ডায়লগ। আচ্ছা, সিকান্দার বক্সে যে কোনো ডায়লগ দিতে হবে। তারপর দুইটা কথা মনে রাখবেন, লাগবে। আর হ্যাঁ, প্রেম আমাদের ব্লাডে। আচ্ছা, প্রেম আমাদের ব্লাডে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি একটা পার্সোনাল ফেভারিট আছে আমার, ওটা আমি রাখতে চাই, সেটা হচ্ছে যে চারিদিকটা কেমন ওয়াও না, মানে এটা কোনো না কোনো একটা জায়গায় চারিদিকটা কেমন ওয়াওটা থাকবে। ওকে, সো আমাদের সিচুয়েশন সেট। সদ্য প্রেমে ছ্যাঁকা খাওয়া জীবন এসেছে তার দুই বন্ধু সুমন এবং মোশাররফ করিমের কাছে। সুমন বিশ্বাস করে যারা প্রেম করে ওরা বলদ, এবং সে একজন খুবই রাগী ভিলেন, এবং এটা নিয়ে তার অনেক ঝগড়া হচ্ছে মোশাররফ করিমের সাথে, যিনি বিশ্বাস করেন যে প্রেম বারবার আসে, প্রেম একটা মহৎ জিনিস, এবং উনি ময়মনসিংহের ভাষায় কথা বলেন সবসময়। আর এদিকে কান্না থামাতে পারতেছে না আমাদের, শুরু করতে হবে আপনাকে দিয়ে। এবং আমরা জানি যে আপনাদের কি কি ডায়লগ অডিয়েন্স ডিমান্ড করেছে যে এই সিনেমা থাকবে। সিনটা শুরু হচ্ছে এখন ইন 3, 2, 1। ভাই, মানে আমি 1998 সালে আমি 8 পাস করছি, এরপর আমি বর্তমানে রানিং কমিশনার, এরপর এই মায়া যদি আরেকজনের সাথে প্রেম করে, তাহলে আমি কি করতাম ভাই? এই তুই কান্দন থামা। আর এই ময়মনসিংহ আলারপুতের কোনো কথা তুই শুনবি না। প্রেম করে মানছে আলারপুত, তুই 8 পাস করে কাম কাজ বিদেশ যা, বিদেশ গিয়ে টাকা কামা, কি সেরি পিছে তুই করো? আমি কি দাদু ভুল জায়গায় দাস করে তুই তোর জীবনে যেটা করছে এটা একটা দুঃখের ঘটনা। তো অবশ্যই দুঃখের ঘটনা তুই গড়াইলছস, তুই ফ্রেম করছস, একটা মহান জিনিসে তুই হাত দিছস, কিন্তু তুই না বুঝা দিছস। মেয়ে মানুষ কি সেরিয়ান কি এটা তোর বুঝানোর দরকার আছে। বুঝবা কি মধু সেরি কি মধু নাকি? আচ্ছা শোনো, মধু কই যাবা, মধু লাগাল,
হ্যাঁ ফ্রেম যে মহান এই জিনিসটা যদি না বুঝো মধুর লাগাল কোনোদিন পাইতাম না। তোমার মতো আর মধুর লাগাল লাগবো না। তুই ওর কথা শুনলে ওর জীবনটাও গেছে, তোর জীবনও যাবে। তুই চক্করের মধ্যে পড়ে যাবি। এই মধু খাইতে যাইস না তুই ভাই, এই মধু খাইতে যাইস না। আমার কথা শুনো, হ্যাঁ এত যদি ফাল ফারো মাথা যদি এত গরম হয় বল্লার বাসা কাটবা মধু মনে করি আল খাইবা মধু পাইতা না। বুঝছ শুনো তুই যে কামটা করে আলছস এইটা হইলেও তুই সিরিয়ানকে বুঝোস নাই। সিরিয়ান যাচ্ছাই অন্যরকম। এটা কথা আছে সিরিয়ান পয়লা হচ্ছে সিরিয়ানটা এরা হচ্ছে পয়লা তোর ডিসি কারেন্ট। তুই আবারও হেয়ার শক করে পড়তে যাইতাছস কিন্তু আর সেরির কথা তুই হেরতে শুনবি না। তুই সেরি বাদ দে, তুই কানবি না। সেরি বাদ দে, সেরার সুন্দর হয় কথা হইলো সেরি তো লাগতো। হ্যাঁ সেরির লোকে ফ্রেম করতো না। ফ্রেম জিনিসটা মহান বুঝোস না রে। সেরিয়ান ফয়েল হইছে এসি কারেন্ট ফিক্কা মাঝে হালা দেয়, পরে হইছে ডিসি কারেন্ট আখড়া মাখড়া ধরে। বুঝাছস তুই টাইম বুঝোস নাই। টাইম না বুঝা তুই কিন্তু একটা গেঞ্জাম লাগাই আলছস। অহন এ নাইছা কান্দাকাটি করতেছস। কিন্তু তোর একটা কথা কই ভাই, জিনিসটা বারবার ফিরে আসবে, ফিরে আসবেই। ফ্রেম একবার এসেছিল নীরবে, ভুল কথা বারবার আসবে সরবে। আর বারবার তুমি কানবা, বারবার তুমি কানবাই। মমি সিং হালার পুতের কথা বলিস না। এ আলা কি কইব, নরসুইন কি মরসুইন, এই যে প্রেম করছুইন কি মরসুইন। আরে দূর আর কথা বলিস কা। ওর নিয়ম হচ্ছে দরতকটা মারো ফেরেক, দরতকটা মারো ফেরেক দিয়ে ফ্রেম হয়। হ্যাঁ আমি এখন কি করবো? আরে তুই আমার লগে থাকবি। এদি সাপ এদি সাপ কান দেবো, কান দেবো, কান দৌড়া লাগতো না রে। ফ্রেমের শিক্ষাটা আমি তোকে দেই। জিনিসটা হচ্ছে শেষ হয়ে যাবো কইলাম। সেরিয়ান কথা বলিস স্যার, তোর কিন্তু কারেন্ট সম্পর্কে অনেক অনেক জোরে একটা তালি চাই ফর মোশাররফ করিম। So that was আমাদের আজকের এপিসোড অফ ওয়াট আ শো উইথ টিম চক্কর। আমার কাছে মনে হয় যে আপনি অনেক রকমের চক্করে থাকতে পারেন, বাট আজকে আমরা যে তিনজনের চক্করে পড়ে ওয়াট আ শো ওয়ান অফ দ্য বেস্ট এপিসোডস এনজয় করলাম, তার থেকেও আরো অনেক বড় একটা চক্করে যদি আপনি পড়তে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এখনই চলে যেতে হবে আপনার কাছের সিনেমা হলে এবং গিয়ে দেখে ফেলতে হবে চক্কর। যেই সিনেমাটা শুধু আপনাকে এটা চক্করে ফেলবে না, আপনাকে ভাবাবে, আপনাকে হাসাবে, আপনাকে কাঁদাবে এবং আপনাকে চিন্তা করাবে যে আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের দেশে এমন গুণী শিল্পীরা এখনো আছেন যাদের কারণে আমাদের এই ঈদটা ছিল অনেক অনেক রঙিন, অনেক কালারফুল। আমরা সবাই আসলে সিনেমা হলে যেতে পেরেছি এবং খুব সুন্দর সিনেমা উপভোগ করতে পেরেছি। এবং যারা এখনো চক্কর দেখেননি অবশ্যই অবশ্যই গিয়ে এই সুন্দর একটা ক্রিয়েশন আপনাকে দেখে ফেলতে হবে। এবং আবারও সবার কাছ থেকে অনেক জোর একটা করে দিতে চাই ফর টিম চক্কর। শেষ করার আগে লাস্ট ওয়ার্ডস শুরু করবো সুমন ভাই দিয়ে। এনি লাস্ট ওয়ার্ডস ফর দি অডিয়েন্স? খুবই বিউটিফুল ছিল অডিয়েন্সের এই মানে অনেকদিন পরে থিয়েটার যখন করতাম তখন এরকম সরাসরি ইন্টারাকশন ছিল, কিন্তু অনেকদিন পরে আপনাদের সাথে এই শোটা করে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। জীবন ভাই, আমার কথাটা সুমন ভাই অনেকটা বলে দিচ্ছে যে অডিয়েন্সের সাথে সরাসরি ইন্টারাকশনটা খুবই মধুর, খুবই আনন্দের। আর আমি তোমার কথা দিয়ে বলবো আর কি, যে যারা এখনো চক্কর দেখেন নাই এটা আপনারা দেখে নিন। শুধু চক্কর নাই, এদের আরও ছবি আসছে, সবগুলোর সাথে আমাদের চক্করও দেখবেন। আশা করি যে খারাপ লাগবে না, ভালো লাগবে, সুন্দর একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার ইনফ্যাক্ট এই শোটা আমি যত শোতে এই পর্যন্ত উপস্থিত হয়েছি তার মধ্যে সবচেয়ে অভিনব। সত্যি কথাই বলছি, সেরকম ফিলিং হলো এবং একাকার হয়ে যাওয়ার যে অনুভূতি সেটা হলো। আর সুমন ভাই প্রথমে যেটা বললেন, আমিও থিয়েটারে কাজ করেছি একটা বড় সময় ধরেই। তো দর্শকদের সঙ্গে মঞ্চে অভিনয় করতে গেলে আসলে এই সংযোগটাই ঘটে। তো দারুণ দারুণ, অসাধারণ, বিউটিফুল বিউটিফুল। তো শেষ কথা ওটাই, চলে যাবেন সিনেমা হলে, পড়বেন একটা চক্করে এবং জোরে সোরে আওয়াজ তুলবেন যাতে চক্করের একটা সিকুয়েল চলে আসে।
আমরা চক্কর 302-এরও 2 নাম্বার একটা জিনিস দেখতে পারি সিনেমা হলে। টিল দেন keep watching Bangla cinema, keep supporting our wonderful artists, and keep watching What a Show. Till then, goodbye and good night. Bye bye. Thank you. Thank you so much. Thank you for coming. Thank you.